নমস্কার বন্ধুরা, আপনি ব্যাংকে টাকা রাখছেন, পোস্ট অফিসে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সোনাতে আছে টাকা, খুব ভালো কথা। কিন্তু আমরা মধ্যবিত্ত ভারতীয়রা আরেকটা জায়গাতে টাকা রাখতে খুব পছন্দ করি, আর সেটা হলো রিয়েল এস্টেট। এবার অনেকেরই ইচ্ছা থাকে যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার, কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্ট করার প্রধান সমস্যা হলো টাকা। রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করতে গেলে অনেক টাকার দরকার। মেট্রো সিটিতে যদি আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান, আপনার লাখেও কুলোবে না, কোটিতে ইনভেস্ট করতে হবে। এইবার কেমন হতো যদি এরকম হতো যে আপনি অল্প টাকা দিয়েই শুরু করতে পারবেন, টাকা অল্প দেবেন কিন্তু টাকাটা আপনি রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করবেন। তাহলে আপনার জন্য উত্তর হতে পারে REIT বা রিট, যার পুরো নাম হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো রিট ব্যাপারটা কি, রিট কিভাবে কাজ করে, রিট থেকে কিভাবে আপনি রিটার্ন পেতে পারবেন, রিটের অ্যাডভান্টেজগুলো কি কি, সমস্ত কিছুই জানবো এই রিট সম্বন্ধে। এইবার সবার প্রথম যে প্রশ্নটা সেটা হলো রিট কি। দেখো, রিট বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এটা হলো একটা কোম্পানি যারা কিনা রিয়েল এস্টেটতে ইনভেস্ট করে। তারা রিয়েল এস্টেটটাকে কেনে, তারপরে ধরুন সেই রিয়েল এস্টেটটাকে ভাড়া দিচ্ছে বা কোনো জায়গায় রিয়েল এস্টেটেতে ফাইন্যান্স করছে। মোটামুটি যেখানে ইনভেস্ট করবে সেগুলো রিয়েল এস্টেট হবে এবং সেই রিয়েল এস্টেট থেকে ইনকাম আসবে। এবার এই টাকাটা কোত্থেকে পাবে? টাকাটা তারা এই ইনভেস্টারদের কাছ থেকে নেবে। আপনি আমি যারা রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করতে চাই তাদের কাছ থেকে টাকাটা নেবে, এইবার সেই টাকাটা তারা রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করবে। তো এটাই হলো রিট। এইবার এটাও জেনে রাখা দরকার যে এই যে রিটের ইনভেস্টমেন্টটা এটা কিন্তু সমস্তটাই কমার্শিয়াল প্রপার্টিতে হতে হবে। এইবার প্রশ্ন হলো যে রিট কিভাবে কাজ করে। দেখুন, রিটের যে ফাংশনটা এটা কিন্তু অনেকটাই মিউচুয়াল ফান্ডের মতো। যদি আপনি মিউচুয়াল ফান্ড বোঝেন তাহলে রিটের যে ধারণাটা সেটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন। মিউচুয়াল ফান্ডে কি হয়? মিউচুয়াল ফান্ডে আপনি আমি টাকা জমা করি, তারপর কি হয়, মিউচুয়াল ফান্ড কোম্পানি সে টাকাটাকে অ্যাকুমুলেট করে বা জমা করে, তারপর একজন ফান্ড ম্যানেজার আছে, তিনি ঠিক করেন যে সেই টাকাটা কোন কোন কোম্পানির শেয়ারেতে বা ডেট ইকুইটি কোনো একটা জায়গাতে বা কোনো একটা অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করবেন। তারপর সেইখান থেকে যে রিটার্নটা পাবে সেটা হতে পারে ডিভিডেন্ড, হতে পারে ক্যাপিটাল গেন। সেই টাকাটা এবার মিউচুয়াল ফান্ডের যারা ইউনিট হোল্ডার তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বা তাদের টাকাটা বাড়বে, তাদের অ্যাসেট ভ্যালু যেটা বাড়বে, যেটাকে NAV বলা হয়। রিটও ঠিক একইভাবে কাজ করে। এইখানেতে কি হয়, যারা ইনভেস্ট করতে যায় তাদের কাছ থেকে টাকাটা নেওয়া হলো, নিয়ে সেই টাকাটা ইনকাম প্রডিউসিং রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করা হবে, মানে রিয়েল এস্টেটটা কেনা হবে। এক্ষেত্রে আমি আগেই বলেছি যে কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট হবে, মানে কমার্শিয়াল প্রপার্টি কেনা হলো। ভারতের যে বিভিন্ন মেট্রো সিটি আছে, ধরুন দিল্লি, বোম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সেই সমস্ত জায়গাতে কমার্শিয়াল প্রপার্টি কেনা হবে, তারপর সেটাকে রেন্ট দেওয়া হবে। সেই রেন্ট থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা আবার যারা এই রিটের যারা ইনভেস্টার তাদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যখন আপনি রিটেতে ইনভেস্ট করছেন তখন কিন্তু ওই যে ফিজিক্যাল প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ডাইরেক্ট ওনারশিপ আপনি পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হলো ইউনিট। মিউচুয়াল ফান্ডের মতো যেমন ইউনিট হয় তেমনি আপনি ওই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের ইউনিট পাবেন। এবার সেই ইউনিটগুলো আবার স্টক মার্কেটে লিস্টেড হয়। এবার যখনই স্টক মার্কেটে লিস্টেড হবে তখন সেই ইউনিটগুলো কেনা বেচাও চলবে। যেমন মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা বেচা হয় তেমনি এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টেরও ইউনিট কেনা বেচা হয়। তো সেইখান থেকে কিন্তু আপনি কেনা বেচা করতে পারবেন। এবার তার মানে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই রিটের পারফরমেন্সটা কার উপর ডিপেন্ড করছে, ওর যে আন্ডারলাইং অ্যাসেট আছে, মানে যে অ্যাসেটগুলোতে ইনভেস্ট করা আছে সেই অ্যাসেটগুলো যদি ভালো পারফর্ম করে তাহলে কি হবে, তাহলে আপনার রিয়েল এস্টেটের যে ইউনিট বা রিটের যে ইউনিট সেটা ভালো পারফর্ম করবে। এইবার প্রশ্ন হলো যে রিটের অ্যাডভান্টেজগুলো কি কি, কেন আমি রিটেতে ইনভেস্ট করব। প্রথম যেটা, ইনভেস্টমেন্টের বিভিন্ন অপশনের কথা শুরুতেই বলেছিলাম। আপনি ব্যাংকে ইনভেস্ট করছেন, পোস্ট অফিসে করছেন, এইগুলো হলো আপনার ডেট প্রোডাক্ট।
এছাড়া আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, সেখানে আপনি ইকুইটিতে ইনভেস্ট করলেন বা সোনাতে ইনভেস্ট করলেন। কিন্তু এইগুলো ছাড়াও যদি আপনি চান যে আরও ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করতে, রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করতে, তাহলে আপনার জন্য রিট একটা অপশন হতে পারে। কারণ ফিজিক্যাল প্রপার্টিতে ইনভেস্ট করা তো খুবই সহজ কাজ নয়, আপনাকে আগেই বললাম, কারণ এখানে অনেক টাকার দরকার হয়। কিন্তু রিটের সাহায্যে কি আপনি অল্প টাকা দিয়ে এখানে ইনভেস্ট করা শুরু করতে পারবেন। তো দ্বিতীয় যে অ্যাডভান্টেজ সেটা হলো স্মল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আপনাকে কিন্তু বেশি টাকা ইনভেস্ট করার দরকার হবে না। তো আপনি যখন রিটের ইউনিট কিনছেন, কোনো রিটের ইউনিটের ক্ষেত্রে আপনি দেখবেন হয়তো 500 টাকা বা 1000 টাকা তার এনএভি আছে, তো 500-1000 টাকা দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্টটা স্টার্ট করতে পারবেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। 3 নম্বর যেটা অ্যাডভান্টেজ সেটা হলো রেগুলার ইনকাম জেনারেশন। রিটের ক্ষেত্রে কি হচ্ছে আমি বলেইছি যে প্রফিট যেটা আসবে সেই প্রফিটটা করতে আসে মেনলি যে কমার্শিয়াল প্রপার্টিসগুলো আছে সেগুলোকে ভাড়া দেওয়ার ফলে তো রেন্ট ইনকামটা আসছে, সেই রেন্ট ইনকামটাই তো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো রেগুলারলি কিন্তু আপনি ইনকাম পাবেন ওইখান থেকে, ডিভিডেন্ড হিসাবে ওরা আপনাকে ইনকাম দেবে। এরপরে যেটা অ্যাডভান্টেজ সেটা হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা বড় জায়গাতে একটা রিয়েল এস্টেট কিনে সেটাকে ম্যানেজ করা এত সহজ কাজ না। এক্ষেত্রে প্রফেশনালি ম্যানেজ হচ্ছে, কারণ এটা একটা কোম্পানি, তাদের অনেক লোক লস করা আছে, তারা প্রফেশনালি ওটাকে ম্যানেজ করবে। বিভিন্ন আইনি ব্যাপার স্যাপার আছে, সমস্ত কিছুই এইসব অপারেশন, ফাইন্যান্স, আইনি যেসব লিগ্যাল ব্যাপার স্যাপার সবগুলো প্রফেশনালি ম্যানেজ হবে এদের দ্বারা। এরপরে যেটা অ্যাডভান্টেজ সেটা হলো লিকুইডিটি। এটাও খুব ইম্পর্টেন্ট। মনে করুন আপনি একটা ফিজিক্যাল অ্যাসেট কিনলেন, ফিজিক্যাল অ্যাসেটের লিকুইডিটি কিন্তু খুব খারাপ। আপনি একটা জমি কিনে সহজে বিক্রি করতে পারবেন না, বাড়ি কিনেও সহজে বিক্রি করা যাবে না, কারণ সেগুলো অনেক টাকার ব্যাপার, বিভিন্ন ঝামেলা আছে, বিভিন্ন আইনি ব্যাপার স্যাপার আছে। কিন্তু রিটের ক্ষেত্রে লিকুইডিটি আছে। লিকুইডিটি এই কারণের জন্যই আছে, আমি বললাম যে রিটের ইউনিটগুলো কিন্তু স্টক মার্কেটেতে লিস্টেড আছে। শেয়ার মার্কেটে যেমন শেয়ার কেনাবেচা করা যায় সহজে, তেমনি রিটের ইউনিটও আপনি সহজেই কেনাবেচা করতে পারবেন। আরেকটা অ্যাডভান্টেজ যেটা সেটা হলো ক্যাপিটাল গেন। দেখুন আমি বললাম যে রিটেতে মেনলি কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট হয় এবং তার রেন্টাল ইনকাম থেকে আপনাকে ডিভিডেন্ড দেয়। তাছাড়াও যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার ভ্যালুও তো বাড়ছে। প্রপার্টির ভ্যালু যখন অ্যাপ্রিসিয়েট করবে তখন কি হবে, এই রিটের যে ইউনিট, একটা ইউনিটের এনএভিটাও তো বাড়বে, কারণ অলরেডি এর যে আন্ডারলাইং অ্যাসেট তার ভ্যালুটা বেড়ে গেছে, তার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। তো তখন আপনার এই ইউনিটেরও ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে, যেটাকে আমরা বলি ক্যাপিটাল গেন। সুতরাং এই ক্যাপিটাল গেনও আপনি পাবেন। এইবার একটা কোম্পানি রিটের তকমা পেতে গেলে তাকে কিন্তু কতগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? প্রথম, ইট মাস্ট বি এ ট্রাস্ট। এটা একটা ট্রাস্ট কোম্পানি হতে হবে, যেটা কিনা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 8082 এটাকে ফলো করবে। এবং তার সাথে সাথে এটাও দরকার যে সেবির যে রিটস রেগুলেশন আছে তার আন্ডারে তো কিন্তু এটাকে রেজিস্টার্ড হতে হবে। এরপর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট, এই যে ইনভেস্ট করছি, আমি বললাম না যে রিট বিভিন্ন কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করছে, তো যে ইনভেস্টটা করছে সেটা কী ধরনের প্রপার্টি হতে হবে? 80% ইনকাম জেনারেটিং প্রপার্টি হতে হবে। মানে এইরকম না যে নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে বা নতুন কমার্শিয়াল এরিয়া তৈরি হচ্ছে সেখানে ইনভেস্ট করব, তাহলে হবে না। তাহলে তো এমন হতেই পারে যে টাকা ইনভেস্ট করে দেওয়া হলো, এখন কবে প্রপার্টি তৈরি হবে, কবে সেখান থেকে রেন্ট আসবে, কোন আইনি ঝঞ্ঝাটে লিগাল কেসে ফেসে যাবে, তাহলে তো মুশকিল। সেই কারণের জন্য 80% আপনার ইনভেস্টমেন্ট ইনকাম জেনারেটিং প্রপার্টিতে হতে হবে, অর্থাৎ যেটা অলরেডি বিল্ড হয়ে গেছে, যেখান থেকে আপনি সদ্য ভাড়া দিয়ে ইনকাম পেতে পারবেন, এইরকম জায়গায় আপনার টাকার 80% ইনভেস্ট হতে হবে। এবং 20% আপনি অন্য কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, হয়তো যেটা কিনা এখনো চলছে বা এখনো করবে, এরকম জায়গাতে। আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেটা কি না, অনলি 10% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট ক্যান বি মেড আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিজ। আমি বললাম না যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট মাত্র 10% করা যাবে। এর পিছনে কারণটা আপনি বুঝতেই পারছেন। এক্ষেত্রে ইনভেস্টার যারা, তাদের স্বার্থটাও দেখছে কিন্তু সেবি, কারণ জানে যদি সমস্ত টাকা এরকম আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে দিয়ে দেওয়া হয়, তারপরে যদি লিগাল কেসে সেসব প্রপার্টি ফেসে যায় বা যদি কনস্ট্রাকশন আগে না হয়, তাহলে যারা ইনভেস্ট করছে তাদের তো লস হয়ে যাবে। সেই কারণের জন্যই এইসব রুলস রেগুলেশনগুলো বানানো হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্ট হবে সেটা শুধুমাত্র কিন্তু কমার্শিয়াল রিয়েল এস্টেট অ্যান্ড অফিস প্রেমাইসেস, শুধুমাত্র কমার্শিয়াল প্রপার্টি যেখানে অফিস থাকবে, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু ইনভেস্ট করা যাবে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি, যে 90% অফ দ্য টোটাল ইনকাম শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য শেয়ার হোল্ডার্স। মানে একটা বছরে আপনার যা ইনকাম হলো, রেন্টাল ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, যে ইনকামগুলো হয়েছে, তার 90% কিন্তু আপনাকে যারা এই শেয়ার হোল্ডার আছে তাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে পয়েন্ট, যে একটা কোম্পানি তখনই রিট হিসাবে গণ্য হবে যখন
এর যে প্রপার্টি মিনিমাম 500 কোটি টাকার প্রপার্টি হতে হবে। মিনিমাম 500 কোটি টাকার প্রপার্টি থাকলে তবে সেটা রিটের আন্ডারেতে অ্যাপ্লাই করা যাবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে স্টক মার্কেটে কিন্তু রিটকে ম্যান্ডেটারিলি লিস্ট হতে হবে। এইবার যে প্রশ্নটা আসছে যে রিট যারা তাদের ইনভেস্টর আছে তাদের জন্য ইনকামটা কোত্থেকে জেনারেট করে দেবে, সেটা আমি আগেই বলেছি, আবারও একবার বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম আপনার যে টাকাটা, সেই টাকাটা ইনকাম জেনারেটিং রিয়েল এস্টেট প্রপার্টিতে ইনভেস্ট হবে। সেইখান থেকে যে রেন্টাল ইনকামটা আসবে, সেই রেন্টাল ইনকামটা ডিভিডেন্ড হিসাবে যারা এদের শেয়ার হোল্ডার আছে তাদেরকে দেবে। তো এটা তো গেল রেন্টাল ইনকাম। আর সেবির তো ম্যান্ডেট আছেই যে 90% যে ইনকাম আসছে সেটা আপনাকে ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিতে হবে। তো একটা তো গেল এইভাবে ডিভিডেন্ড হিসাবে পাচ্ছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন কি বলেছিলাম, যে অ্যাসেট বা যে কমার্শিয়াল প্রপার্টিতে রিটের ইনভেস্ট আছে, সেই কমার্শিয়াল প্রপার্টির যখন ভ্যালুয়েশন বাড়বে তখন ক্যাপিটাল গেন হবে। তো সেই ক্যাপিটাল গেন যখনই হবে তখন এই যে রিটের যে একটা ইউনিট তার ভ্যালু তো বেড়ে যাবে, কারণ এর আন্ডারলাইন প্রপার্টির যে ভ্যালু সেটা তো বেড়ে গেছে। তো স্টক মার্কেটে তার ভ্যালুটা বাড়তে থাকবে। এবার যখন আপনি ওটা বিক্রি করবেন তখন বেশি দামে বিক্রি করতে পারবেন। তো এইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেন। তো এই দুই ধরনের এখান থেকে রিটার্ন পাওয়া যায়। এইবার আপনাকে বলবো যে রিটের কিছু ডিসঅ্যাডভান্টেজ। অনেক তো ভালো ভালো কথা বললাম, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আছে। প্রথম যেটা সেটা হচ্ছে লিমিটেড অপশনস আর অ্যাভেলেবেল। মানে কি, এই যে রিট কোম্পানির কথা বললাম না, খুব লিমিটেড কোম্পানি এখনো। রিট এখনো ইন্ডিয়াতে কি বলবো একদম ন্যাসেন্ট স্টেজেতে আছে, মানে একদম শুরু। এখন এই ইন্ডাস্ট্রিটা ম্যাচিওর হতে টাইম লাগবে। সেই কারণের জন্য আপনি দেখবেন রিটে যদি ইনভেস্ট করতে চান, আপনি রিটের কতগুলো কোম্পানি আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন, সেই কোম্পানির সংখ্যা হাতে গোনা। 2 নম্বর, রিট থেকে যে ডিভিডেন্ডটা পাচ্ছেন সেই ডিভিডেন্ডটা কিন্তু ট্যাক্সেবল। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা ঠিক আছে আমি তো রিটেতে ইনভেস্ট করব, তো এরকম রিট আছে নাকি যে রিটগুলো আমাদের ইন্ডিয়াতে এখন অপারেট করছে বা যেগুলো স্টক মার্কেটে লিস্টেড আছে? হ্যাঁ, এরকম 4টে রিট আছে। সেগুলো কি কি? প্রথম যেটা সেটা হলো ব্রুকফিল্ড ইন্ডিয়া রিয়েল এস্টেট ট্রাস্ট। 2 নম্বর যেটা সেটা হচ্ছে এমব্যাসি অফিস পার্ক রিট। 3 নম্বর যেটা সেটা হলো মাইন্ডস্পেস বিজনেস পার্ক রিট। আর 4 নম্বর হচ্ছে নেক্সাস সিলেক্ট ট্রাস্ট। এই 4টে রিট এখনো পর্যন্ত ইন্ডিয়াতে স্টক মার্কেটে লিস্টেড আছে। এইবার আপনার মনে হলো ঠিক আছে আমি রিটেতে কিছু ইনভেস্ট করব, কিন্তু রিটেতে ইনভেস্ট করবেন কিভাবে? রিট থেকে কীরকম রিটার্ন পাওয়া যাবে? ইনভেস্ট করার আগে আপনাকে তো দেখতে হবে যে কোন কোন প্যারামিটার্সগুলো দেখে আমি সিলেক্ট করবো যে কোন রিটটা নেব। তার মানে কী পারফরমেন্স ইন্ডিকেটারগুলো কী কী সেগুলো তো জানতে হবে। এর সাথে বিভিন্ন ধরনের রেশিও আছে। স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় যেমন বিভিন্ন রেশিও থাকে, রিটের ক্ষেত্রে এরকম কিছু রেশিও আছে, সেই রেশিওগুলো সম্বন্ধেও আপনাকে জানতে হবে। রিট ভার্সেস রিয়েল এস্টেট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? এবার রিট থেকে যে আপনার ডিভিডেন্ড বলুন বা ক্যাপিটাল গেন বলুন, তার ট্যাক্সেশনটা কীরকম হবে? তো এই সমস্তগুলো নিয়ে আসবো এর পরের ভিডিওতে।